হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার 1 বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে তোমাদের বাংলা সিলেবাস যে রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যে নাট্য সাহিত্য রয়েছে, নাট্য সাহিত্যের প্রথম পর্বে এই নাট্যসাহিত্য বিকাশে রামনারায়ণ তর্করত্ন যে রয়েছে তার অবদান সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব বিস্তারিতভাবে এবং তোমাদের বুঝিয়ে দেব খুবই ছোট্ট এবং সহজ আকারে। অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, প্রথমে বলছে যে মধুসূদন আর দীনবন্ধুর পূর্ববর্তী বাংলা নাটকে এমন একজন স্মরণীয় নাট্যকার হলো রামনারায়ণ তর্করত্ন। আমরা দেখব যে মধুসূদন, দীনবন্ধু বিখ্যাত যে নাট্যকার ছিল, তাদের পূর্বে একজন স্মরণীয় বা একজন বিখ্যাত নাট্যকার কিন্তু ছিল এই রামনারায়ণ তর্করত্ন, একজন স্মরণীয় ব্যক্তি নাট্যকার কিন্তু ছিল। বলছে তখন বাংলা নাটকের প্রস্তুতি পর্ব আমরা দেখব সেই তৎকালীন সময় তিনি যখন নাটক রচনা করছিলেন তখন কেবল বাংলা নাটকের কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু চলছিল। বলছে সেই পর্বে রামনারায়ণ সমাজের এক বাস্তব সমস্যার দিকে যেমন নজর দিয়েছিলেন, তেমনি সরস মননের দ্বারা নাটকে এক আপাত হাস্যরসের সৃজন কিন্তু তিনি করেছেন। আমরা দেখব তিনি যেই সমস্ত নাটকগুলি রচনা করলেন সেই পর্বে মানে বাংলা সমাজের যে একটা বিভিন্ন সমস্যাগুলি ছিল, যে বাস্তব সমস্যা, সেগুলি ফুটিয়ে তোলার মাধ্যমে নাট্য সাহিত্যে একটা বিচিত্র, একটা অন্য জিনিস যেটা হচ্ছে হাস্যরস, খুব সুন্দরভাবে কিন্তু তিনি হাস্যরসগুলি তার নাটকের মধ্যে ফুটিয়ে তুললেন। দেখো বলছে যে এর জন্য কিন্তু তাকে নাটকে রামায়ণ বলা হয়, মানে এই কারণে কিন্তু তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। এই জায়গাটা তোমরা মনে রাখবে, নাটকে রামায়ণ কাকে বলে। এই যে রামনারায়ণ তর্করত্ন, ঠিক আছে, তাকে কিন্তু নাটকে রামনারায়ণ কিন্তু বলা হয়। এই কারণে তিনি খুব সুন্দরভাবে সেই সমাজের যে বাস্তব সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলিকে তুলে ধরে হাস্যরস কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন তার নাটকগুলির মধ্যে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, কেননা দুঃখ অপেক্ষা হাস্যরসের প্রতি তার বেশি নজর ছিল। আমরা দেখব যে দুঃখ থেকে কিন্তু তার যে হাস্যরসগুলি ছিল তার প্রতি কিন্তু তার দৃষ্টি বেশি আকর্ষণ করেছিল। সেই কারণে বলছে এমনকি প্রাচীনপন্থী সমাজে জন্মেও সব সংস্কার কিন্তু তিনি ভেঙে দিলেন। আমরা দেখব তিনি যেই তৎকালীন সময় ছিলেন নাট্যকার, ঠিক আছে, তিনি সেই তৎকালীন সময় যে তার যে বিভিন্ন সংস্কারগুলো ছিল সেই সমাজের, সেগুলো কিন্তু তিনি ভেঙে ফেলেছিলেন। দেখো কি বলছে যে এক উদার, সেগুলো ভেঙে, সেই সংস্কার ভেঙে এক উদার চেতনা নিয়ে কিন্তু বাংলা নাটকে তিনি এগিয়ে গেলেন। সেই সংস্কারগুলো ভেঙে তিনি এক উদার চেতনা নিয়ে কিন্তু তিনি এই নাট্য জগতে কিন্তু এগিয়েছিলেন। দেখো সেটাই বলছে যে মনে পড়ে সমালোচক অজিত কুমার ঘোষের কথা। তিনি কি বলেছে, নাট্যক্ষেত্রে মানে রামনারায়ণ তর্করত্ন রয়েছে তার সম্পর্কে অজিত কুমার ঘোষ বলেছে যে রামনারায়ণ তর্করত্ন তিনি নাট্যক্ষেত্রে সংস্কারের মুদ্গার লইয়া অবতীর্ণ হয়েছেন এবং রামনারায়ণ তর্করত্ন আমরা দেখব একটা সংস্কারের যে মুদ্গার, এইটা নিয়ে কিন্তু তিনি অবতীর্ণ হয়েছেন, তাই অজিত কুমার ঘোষ বলছে। তারপরে কি বলছে, রামনারায়ণের জন্ম ও মানসিক চর্চা প্রাচীনপন্থী ব্রাহ্মণ পণ্ডিত এবং সমাজে, ঠিক আছে, অথচ এই সমাজের বিরুদ্ধে কিন্তু তিনি মুগ্ধর হানিয়েছিলেন, ঠিক আছে, মুগ্ধর কিন্তু তিনি হানিয়েছিলেন। মানে তার জন্ম কিন্তু সেই তৎকালীন সময়, তার যে ব্রাহ্মণ সমাজ ছিল সেই ব্রাহ্মণ সমাজে কিন্তু তার জন্ম হয়েছিল, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু তিনি আর কি অবতীর্ণ হয়েছিলেন। তিনি যেই সমস্ত নাটকগুলি রচনা করেছিলেন তিনি কিন্তু এই সমস্ত ব্রাহ্মণ, ঠিক আছে, ব্রাহ্মণ পণ্ডিত এদের বিরুদ্ধেই কিন্তু তিনি তার বিভিন্ন নাটকগুলি রচনা করেছিলেন। তো তাই বলছে যে এটা আপাত দৃষ্টিতে একটু অদ্ভুত ঠেকিতে পারে, কিন্তু বিদ্যাসাগরের কথা স্মরণ করিলে বিস্মিত হইবার কিছু নেই। আমরা দেখব যদি বিদ্যাসাগরের কথা আমরা একটু স্মরণ করি, বিদ্যাসাগরের কথা স্মরণ করলে কিন্তু এটা আমাদের বিস্মিত হওয়ার কিন্তু কোনো বিষয় নেই, কারণ তিনিও কিন্তু এই সমস্ত সমাজে যে কুসংস্কারগুলো ছিল ব্রাহ্মণ পণ্ডিতদের বিরুদ্ধে বিভিন্ন নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন সেই সময় থেকে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এই কথা এখানে বলেছে। দেখো আমরা দেখব এই যে রামনারায়ণ তর্করত্ন যে রয়েছে তিনি যে সমস্ত নাটকগুলি রচনা করেছেন সেই নাটকগুলিকে আবার 4টি ভাগে বিভক্ত করা রয়েছে। দেখো এখানে সেটাই বলে দেওয়া আছে, রামনারায়ণের নাটকগুলিকে আমরা দেখব 4টি ভাগে বিভক্ত করা যেতে পারে। সেটা হচ্ছে একটা সামাজিক নাটক, আরেকটা হচ্ছে প্রহসন, তারপরে রয়েছে পৌরাণিক নাটক, তারপরে রয়েছে নাট্যানুবাদ। এই 4টা ভাগে কিন্তু তার নাটকগুলিকে বিভক্ত করা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নেবে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। দেখো তার নাটকগুলি এক এক করে আমি নামগুলো বলছি, তার
সামাজিক নাটকের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পুলিন সর্বস্ব, যে নাটকটি সামাজিক নাটকটি তিনি 1854 সালে কিন্তু তিনি লিখেছেন। তারপরে রয়েছে নবনাটক, যেটা 1856 সালে কিন্তু তিনি লিখেছেন। তারপরে রয়েছে স্বপ্নধন, যেটা 1873 সালে লিখেছেন। এগুলো কিন্তু তার সামাজিক নাটকগুলি, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে, অবশ্যই দেখে রাখবে এই জায়গাগুলো। তারপরে দেখো রয়েছে কি, তারপরে রয়েছে প্রহসন। তার যে সমস্ত প্রহসন নাটকগুলি ছিল তার মধ্যে যেগুলো আছে নামগুলো আমি বলছি, যেমন কর্ম তেমন ফল, যেটা 1856 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে উভয় সংকট, চক্ষুদান, এই সমস্ত প্রহসন নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছেন। তারপরে 3 নম্বরে রয়েছে পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের মধ্যে তিনি যে সমস্ত নাটকগুলি রেখেছেন দেখো নামগুলো এখানে রয়েছে, আমি বলছি রুক্মিণী হরণ, তারপরে হচ্ছে কংসবধ, এই সমস্ত নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছেন। তারপরে লাস্টে রয়েছে নাট্যানুবাদ। এই নাট্যানুবাদের মধ্যে যেই সমস্ত নাটকগুলি তিনি রচনা করেছেন সেটা দেখো এখানে রয়েছে বেণী সংহার, রত্নাবলী আর মালতী বান্ধব। ঠিক আছে, এই সমস্ত 3টা কিন্তু আমরা দেখব নাট্যানুবাদ কিন্তু তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তো তার নাটকে 4টা ভাগে বিভক্ত করা রয়েছে, সেটা দেখো স্ক্রিনে, আমি সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন সালগুলো পিছনে দেওয়া রয়েছে, এগুলো তোমরা কিন্তু লিখে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। ঠিক আছে, তো আজকে এই যে বাংলা নাট্য জগতে রামনারায়ণ তর্করত্ন যে রয়েছে তার অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।